ছেলেটি অফিসের সামনে এসে গাড়ি থেকে নামলো। গেট থেকে দেখতে পেলো অফিসের পরিস্থিতি বেশ গরম। অল্প বয়স্ক কয়েকটা ছেলের হাতে লাঠি, চোখে মুখে উত্তেজনা। জাঙ্কুক গাড়ি লক করে চাবি পকেটে ঢুকিয়ে গেট দিয়ে ঢুকলো। অফিসের চারদিকে দেয়াল দেয়া। অফিসের সামনে গাড়ি পার্ক করার জন্য কিছুটা খোলা জায়গা রাখা হয়েছে। খালি জায়গাটায় দেয়ালের পাশে অনেকগুলো বাইক। সেগুলোর আশেপাশে উত্তেজিত অবস্থায় কয়েকজনকে দেখা গেল। জাঙ্কুককে দেখে সবাই বাইক থেকে নেমে এলো। ভাই ডেকে কিছু একটা বলতে চাইলো। জাঙ্কুক হাত উঁচিয়ে চুপ করতে বলল সবাইকে। জাঙ্কুকের সাথে ছেলেগুলো পার্টি অফিসের ভিতরে ঢুকলো। অফিসের সামনে ঘরটায় অনেকগুলো প্লাস্টিকের চেয়ার দেয়ালের সাথে রাখা। সেগুলোতে অনেকেই বসে আছে, অনেকেই ঘরের মাঝখানে ভিড় করে আছে। জাঙ্কুককে দেখে তারাও আলোচনা থামিয়ে দিল। জাঙ্কুক এই ঘর পেরিয়ে মিটিং ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখতে পেল ইউনুকে। সে কানে ফোন নিয়ে গালিগালাজ করছে। মিটিং রুমটা বেশ বড়, লম্বা একটা টেবিল, তার দুই পাশে নেতা কর্মীদের জন্য রাখা আরামদায়ক চেয়ার। টেবিলের একদিকে একটা বেশ দামি কাঠের চেয়ার, এটাতে দলের সভাপতি বসে। জাঙ্কুক সব চেয়ার পেরিয়ে সভাপতির চেয়ারের কাছে চেয়ারটায় বসে পড়লো। লম্বা শ্বাস টেনে পায়ের উপর পা তুলে আরাম করে বসলো। সবাই এসে টেবিলের আশেপাশে ভিড় জমালো। ইউনু দ্রুত কল শেষ করে দৌড়ে জাঙ্কুকের এক পাশে দাঁড়ালো। ওরা কোথায়? এক্ষুনি নিয়ে আসছি ভাই। ইউনু ভিড়ের মাঝখানে কয়েকজনকে ইশারা করে কিছু একটা বোঝালো। কিছুক্ষণ পর ধরাধরি করে কয়েকজন ছেলেকে নিয়ে আসা হলো। সবার শরীরে এখানে ওখানে ব্যান্ডেজ করা, কারো হাত ভাঙা, কারো মাথা ফেটে গেছে, কারো আবার মুখের এখানে সেখানে ব্যান্ডেজ। একজনের পা ভেঙে যাওয়ায় তাকে দুজন দুদিক থেকে ধরে কোলে করে নিয়ে এসে টেবিলের অপর পাশে একটা চেয়ার টেনে বসিয়ে দিল। জাঙ্কুক বাকিদেরকেও বসার জন্য ইশারা করলো। সবাই বসলে ভালো করে পর্যবেক্ষণ করলো। মোট 6 জন আহত হয়েছে। খুব ভালোভাবেই আহত হয়েছে। কিভাবে হয়েছে? জাঙ্কুক গম্ভীর গলায় প্রশ্ন করাতে ইউনু জাঙ্কুকের দিকে ঝুঁকে বলল, ভাই বললাম না ওই ডিও আর তার দল, ওদের থেকে শুনবো। তোরা বল কিভাবে হয়েছে। 6 জনের মধ্যে থেকে একজন বলে উঠল, ভাই আমরা 6 জন স্টেশন রোডে গিয়েছিলাম ক্যারাম খেলতে। স্টেশনে বসে ক্যারাম খেলতেছিলাম। তখন বিকালে ট্রেন আসার সময় হয়েছে। এমন সময় দেখলাম একজন যাত্রী টিকিট কাউন্টারে চিল্লাপাল্লা করতেছে। আমরা 2 জন গেলাম। গিয়ে দেখি ডিওর গ্যাং এর এক ছেলের সাথে এক মধ্যবয়স্ক লোকের ঝামেলা হয়েছে। ঘটনা শুনে বুঝলাম কাউন্টারে টিকিট না থাকায় ওই লোক জরুরি প্রয়োজনে ব্ল্যাকে টিকিট কাটতে চাইতেছে, কিন্তু টিকিটের দাম চাইতেছে 3 গুণ বেশি। এটা নিয়ে তাদের ঝামেলার এক পর্যায়ে ব্ল্যাকে টিকিট বিক্রি করা ছেলেটা ওই ভদ্রলোককে ধাক্কা মারলো। তখন আমরা প্রতিবাদ করাতে ওই ছেলে আমাদেরকেও ধাক্কা মারলো। দেখছেন ভাই ওদের সাহস কতটুকু বাড়ছে। ওদের বলতে দে। জাঙ্কুকের কথাই ইউনু থেমে গেল। ছেলেটা আবার বলতে শুরু করলো, আমাদের ধাক্কা দেওয়ার পর আমরাও ধাক্কা দেই। এতে ওই ছেলেটা ইচ্ছে করে আমাদের উপর এলো পাথারি ঘুষি মারতে থাকে। ছেলেটা তার পাশে বসা আহত হওয়া বাকিদের দেখিয়ে বলল, গন্ডগোল বুঝতে পেরে ওরাও ছুটে আসে। ওরা এসে আমাদেরকে ছুটিয়ে নিয়ে যায়, কিন্তু ওই ছেলেটা সহ আরো কয়েকজন মিলিত হয়ে আমাদেরকে গালাগাল দেয়, তেড়ে আসতে চায়। ওদের সাথে একজন ফোন করে আরো কয়েকটা ছেলে নিয়ে আসে। আমরা ওইখান থেকে সইরে আসতে চাইলে 10-12 জন এক হয়ে আমাদেরকে ঠেলতে ঠেলতে স্টেশনের বাইরে ফাঁকা জায়গাটায় নিয়ে যায়। তারপর লাঠি দিয়ে যেভাবে পারে আমাদেরকে মারতে থাকে। এক পর্যায়ে স্টেশনে থাকা পুলিশ আসলে ওরা পালিয়ে যায়। জাঙ্কুক সবটা শুনলো। এক হাত টেবিলে রেখে তর্জনী দিয়ে কয়েকটা টোকা দিল। এই দলের সবাইকে একসাথে কোথায় পাওয়া যাবে? জাঙ্কুক ইউনুকে জিজ্ঞেস করে। ভাই ইদানিং ওরা স্টেশন রোডেই বেশি আড্ডা দেয়। ওইখানে ব্ল্যাকের টিকিট ব্যবসা শুরু করছে। ইউনুর কথায় জাঙ্কুক হাত দিয়ে ঠোঁট কষলো। কবে থেকে? বেশি দিন না ভাই, এই কয়েক মাস হবে। নির্বাচন যতই এগিয়ে আসছে এরা ততই মাথা চাড়া দিয়ে উঠছে। আগে থেকে যে গ্রুপে ব্ল্যাকের টিকিট দিত তারা এখন কোথায়? তারা তো স্টেশনের বস্তিতেই থাকে। আপনি নিষেধ করায় ব্যবসা বন্ধ করে দিছিল। এখন ডিওর গ্যাং এই ব্যবসা দখল করছে। এক কাজ কর, ওদেরকে ব্যবসায় ফিরতে বল। ওদের যে লিডার ছিল তাকে লোকজন জোগাড় করে দল ভারী করে ব্যবসায় নামতে বল। তাদের দলের আরেকটা ছেলে বিস্মিত কণ্ঠে বলল, ভাই ব্ল্যাকের ব্যবসার অনুমোদন দিয়ে দিবেন? সব ব্যবসারই দরকার আছে। ওরা ট্রেন প্রতি 50 টাকার টিকিট ব্ল্যাকে পাবে। প্রতি টিকিটে 50 টাকা লাভ। ব্ল্যাক টিকিট ছাড়বে ট্রেন ছাড়ার 10 মিনিট আগে। যাদের খুব প্রয়োজন তারা কিনবে। ইউনু বলল, কিন্তু ভাই এটা তো বেআইনি। থানা পুলিশ জানলে? এই কাজ আমি বন্ধ রাখলেও বন্ধ থাকবে না। কেউ না কেউ চালু করবে, ঝামেলা করবে। এর থেকে এই ব্যবসাটা আমাদের আন্ডারে থাকবে, ঝামেলা কম হবে।
সাধারণ জনগণ পর্যাপ্ত পরিমাণ টিকিট ব্ল্যাক ছাড়াই পাবে, বাকি যারা থাকবে তারা ব্ল্যাকই কাটবে। ঠিক আছে ভাই, আমি কথা বলে দেখতেছি। সাথে এটাও বলবি এই ব্যবসা চালু করে দেওয়ার বিনিময়ে ওরা আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ ভাই? এই মারামারির সাথে যারা যারা জড়িত তাদের প্রত্যেককেই একই রকম ভাবে এই মারের উত্তর দিতে হবে, এবং এই ঘটনায় আমার দলের কেউই যাবে না। ওরা বস্তি থেকে ছেলে নিয়ে এই কাজ ছাড়বে। ব্যাপারটা যেন এরকম হয় যে ব্ল্যাক টিকিট ব্যবসা নিয়ে এই দুই দলের মারামারি, ঠিক আছে? সামনে থাকা মার খাওয়া ছেলেগুলো খুশিতে টেবিলে বাড়ি দিল। জাংকুক সামনে দাঁড়ানো দলের বাকি ছেলেদের দিকে তাকিয়ে বলল, ইট মারলে পাটকেল খেতে হবে, ছাড় দিলে এর পরের বার লাশ ফেলবে, তাই ক্ষমা করার প্রশ্নই আসে না। আমি এখানে রাজনীতি করতে বসেছি, চ্যারিটি করতে নয়। রাত আনুমানিক 8টা বাজে। সুগা বিরস মুখে খাটে হেলান দিয়ে বসে আছে, তার পরনে টাওয়াল আর স্যান্ডো গেঞ্জি। বাইরে থেকে এসে বাইরের জামা কাপড় পরে রাখার অভ্যেস তার নেই। হাত মুখ ধুয়ে নর্মাল জামা কাপড় পরলে তবেই তার শান্তি, কিন্তু জিমিন তার সকল জামা কাপড় এমন ভাবে কেটেছে যে গায়ে দেওয়ার উপায় নেই। একটা পুরাতন লুঙ্গি পর্যন্ত ছাড় দেয়নি। সুগা খুলে রাখা শার্ট আর প্যান্টটা জিমিনের ভয়ে নিজের কাছে রেখেছে। বলা তো যায় না কখন এই দুটোকেও কেটে ফেলে। খাট ঘুরিয়ে ডিভানে বসে থাকা জিমিনের দিকে একবার তাকালো। জিমিন কোলের উপরে বালিশ নিয়ে আয়েশ করে বসে রসমালাই খাচ্ছে। সামনের টেবিলে রাখা ল্যাপটপটাই বোধহয় খুব ইন্টারেস্টিং কিছু চলছে, কারণ জিমিন সেদিকে তাকিয়ে হেসে গড়িয়ে পড়ছে। সুগা চাইলে জামা কাপড় অর্ডার দিয়ে নিয়ে আসতে পারে, কিন্তু এতে জিমিনের রাগ দ্বিগুণ বেড়ে যাবে। তাই আর সেটা করলো না, বরং সিদ্ধান্ত নিল জিমিনকে মিষ্টি কথায় ভুলিয়ে বালিয়ে এবারের মতো মাপ পেয়ে নিবে। সুগা একটু ভেবে জিমিনকে ডাক দিল, জিমিন, ও জিমিন। জিমিন তাকালো না, তার মনোযোগ ল্যাপটপের দিকে। সুগা গলাটা পরিষ্কার করে মধুর কণ্ঠে ডাক দিল, বউ, ও বউ, শোনাবো। এটাকে কাজ হলো। জিমিন কঠিন চোখে তাকালো। জিমিনের দৃষ্টি দেখে সুগা খুব কষ্ট পেল। স্ত্রীদের কোমল চোখে তাকানো উচিত স্বামীর দিকে, অথচ তার বউ এমন দৃষ্টি দিয়েছে যে দৃষ্টিতে একজনকে ভস্ম করে দেওয়া সম্ভব। জিমিন কোনো সাধু সন্ন্যাসী হলে সুগা নিশ্চিত ভস্ম হয়ে যেত। ডাকছো কেন? তুমি তো আমার লক্ষ্মী বউ। স্বামীর কষ্ট কোশ্চিন কালেও তোমার সহ্য হবার কথা নয়। নিশ্চয়ই তুমি কোথাও আমার জন্য টি শার্ট ট্রাউজার লুকিয়ে রেখেছ, তাই না? দাও না বের করে। টাওয়াল পরে আর কতক্ষণ থাকবো? জিমিন আবার ল্যাপটপের দিকে তাকায়। তাহলে টাওয়াল খুলে ফেলো, অসুবিধা কি? সুগা অবিশ্বাসী দৃষ্টিতে তাকালো। নিজের স্বামীকে ন্যাংটো করে রাখতে চায়, জামা কাপড় পরতে দিতে চায় না। এটা কোন প্রজাতির বউ? সুগার ভিতরে তার বিপ্লবী সত্তা জেগে উঠল। তড়াক করে দাঁড়িয়ে গিয়ে রাগ ঈশ্বরে জিমিনকে শাসিয়ে বলল, এক্ষুনি আমার জামা কাপড় বের করে দাও, এক্ষুনি। না হলে কি? জিমিনের কঠিন স্বরে করা প্রশ্নে সুগার ভেতরের বিপ্লবের প্রদীপ নিভু নিভু হয়ে গেল। সে তাড়াতাড়ি মনে মনে অঙ্ক কষল। সুগার নিজের বাপ এমপি, প্রেম করে বিয়ে করেছে আরেক এমপির মেয়েকে। এখন যা পরিস্থিতি, তাতে কিছু বললেই এই মেয়ে রাগ করে ব্যাগপত্র নিয়ে বাপের বাড়ি রওনা দেবে। একমাত্র মেয়ের চোখে পানি দেখে তার এমপি বাপ রাগে গর্জে উঠবে। সাথে তার জল্লাদ ভাই জাংকুক বোনের চোখে পানি দেখে সৈন্য সামন্ত নিয়ে রওনা দিবে সুগাকে শিক্ষা দিতে। এদিকে তার এমপি বাবা ছেলেকে রক্ষা করতে নিজের সৈন্য নিয়ে রওনা দিবে আক্রমণ প্রতিহত করতে। খোলা প্রান্তরে দুই পক্ষের রক্তক্ষয়ী যুদ্ধ হবে। প্রান্তরের দুই পাশে দাঁড়িয়ে সুগা আর জিমিন তখন একজন আরেকজনের প্রতি সকল অভিমান ভুলে কাছে আসতে চাইবে, কিন্তু যুদ্ধ পেরিয়ে আসা সম্ভব হবে না। ফলাফল স্বরূপ তারা দুজনেই কপাল চাপড়ে কান্না করবে। কি হলো, কথা বলছো না কেন? জিমিনের চিৎকারে সুগা চমকে গিয়ে বাস্তবে ফিরে এলো। চোখ বড় বড় করে তাকিয়ে দেখলো তার বউ তার কাছেই আছে, আর কোনো যুদ্ধ বাঁধেনি। জিমিন ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? কই না তো, কি হবে? জামা কাপড়গুলো বের করে দাও, কাল বাপের বাড়ি নিয়ে যাব, কসম। এই একদম কসম কাটবে না, মিথ্যাবাদী কোথাকার। দরজায় টোকা পড়লো। রোজের কণ্ঠ শোনা যায়। রাতে খেতে যাওয়ার জন্য ডাকছে। জিমিন রসমালাইয়ের বাটিটা কোল থেকে নামিয়ে বলল, খেতে চলো। এইভাবে টাওয়াল পরে? নিচে এতগুলো বুয়া, এটা তোমার শাস্তি। অগত্যা সুগাকে টাওয়াল পরে নিচে নামতে হলো। তবে আসার সময় সে আরেকটা টাওয়াল কোমরে পেঁচিয়ে এসেছে, সাথে শার্টটাও গায়ে দিয়েছে। শুধু সারাদিনে ময়লা হওয়া প্যান্টটা পরতে পারলো না। হাত মুখ ধোয়ার পর ঘামে ভিজা শার্ট পরলে তার আবার গোসল করতে হবে। সুগাকে এভাবে দেখে রোজের চোখ কপালে উঠে গেল। তুই এভাবে নেমেছিস কেন?
সুগা একবার সামনে চেয়ারে বসে রুটি ছিটতে থাকা জিমিনকে দেখলো। বইয়ের দোষ থাকতে মিথ্যা কথা বলল। এটা নতুন স্টাইল বের হয়েছে মা, বাসায় সবাই এসবে পড়ছে এখন। তুই নিজে পাগল নাকি আমাকে পাগল পেয়েছিস? ঘরবতী বুয়াগুলোকে তোর চোখে পড়ে না? এভাবে এসেছিস, নির্লজ্জ, একদম বাপের মতন হয়েছিস। সুগা টু শব্দটি না করে খাবার গিলতে লাগলো। চিবানোর চেষ্টা করলো না, যত তাড়াতাড়ি সম্ভব উপরে চলে গেলেই মঙ্গল। তুই বিছানায় বসে একটা একটা করে কাপড় ভাঁজ করেছে। বিকালে বের হওয়ার সময় এগুলো আলমারি থেকে নামিয়ে রেখেছিল, তাই এখন ভাঁজ করে রাখছে। নিয়ন্ত্রণ জোর গলায় ঘোষণা দিয়েছেন, এখন থেকে তেকে সংসারের সকল কাজকর্ম শিখতে হবে। ওড়না দুলি আর ঘুরে বেড়ানো চলবে না। তে ভীষণ অসহায় অনুভব করলো। এই কয়দিনে এত কাজ কিভাবে শিখবে? বিয়ে যদি দেয়ারে ছিল তাহলে আরো আগে থেকে এসব শিখানোতে জোর দিলে কি এমন হতো? তের মোবাইলটা বেজে উঠলো। বালিশের কাছ থেকে মোবাইলটা নিয়ে সামনে ধরলো। স্ক্রিনে ভাসলো জাংকুকের নাম। তে গলাটা একটু পরিষ্কার করে কলটা রিসিভ করলো। হ্যালো, আপনি একটা জিনিস আমার গাড়িতে ফেলে গেছেন। তে সোজা হয়ে বসলো। জাংকুকের গাড়িতে আবার কি ফেলে আসবে সে মনে করার চেষ্টা করলো, কিন্তু তেমন কিছু মনে পড়লো না। কি ফেলে এসেছি? আই ডোন্ট নো। এটা মেটালের, দেখতে কাঁচির মতো। এটাতে আপনার নামও লেখা আছে। জিভে কামড় দিল। এটা তো তার আইল্যাশ কার্লার। সাজগোজের কয়েকটা জিনিস ব্যাগে রাখা তার অভ্যাস, তার মধ্যে এটা একটা। জিসুর সাথে এটা নিয়ে ঝগড়া লেগে সে তারটার উপর নীল পলিশ দিয়ে নাম লিখে রেখেছিল। এটা দিয়ে কি করেন? কাঁচির মতো দেখতে হলেও কোনো ব্লেড নেই। লেবু চিপি। জাংকুকের হৃদয় কুঁচকে গেল। হাতে থাকা জিনিসটা একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখলো। এটা দিয়ে লেবু চিপে? ভালো কথা, লেবু চিপে, কিন্তু তে এটা নিয়ে ঘুরছে কেন? সে কৌতূহল জমাতে না পেরে জিজ্ঞেস করলো, লেবু চিপার জিনিস নিয়ে আপনি কেন ঘুরছেন? এই প্রশ্নের জবাবে তে কি বলবে ভেবে পেল না। আসলেই তো লেবু চিপার জিনিস তো তার নিয়ে ঘোরার কথা না। কেন যে মিথ্যে বলতে গেল? এর চেয়ে সত্যি বলে দিলেই হতো যে এটা লেবু চিপার জন্য না, এটা সাজগোজের জিনিস। কোনো এক ফাঁকে ব্যাগ থেকে ফোন বের করতে গিয়ে হয়তো গাড়িতে পড়ে গেছে। ব্যাগে ছিল আর কি, মায়ের জন্য কিনেছিলাম, পরে বের করতে মনে নেই। মনে মনে নিজেকে শখানে গালি দিল। একটা মিথ্যা কথা বললে তা যে অনেকগুলা মিথ্যা নিয়ে আসে, হাতে নাতে তার প্রমাণ পেল। অনন্ত জলিলের মতো বলতে ইচ্ছে করলো, একটা মিথ্যা কথা বললে সেটা অনেকগুলো আরো মিথ্যা বলে ডাকার চেষ্টা করলে সেটা মিথ্যাই থেকে যাবে। জাংকুক এই জিনিসটা গাড়িতে পেয়ে যতটা না অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হলো তের কথা শুনে। প্রথম দিন দেখেছে আত খাওয়া রুটি নিয়ে ঘুরতে, আর আজ জানলো লেবু চিপার জিনিস নিয়েও ঘুরে। আর কি কি নিয়ে ঘুরে এই মেয়ে? সে জিনিসটা গাড়ির সিটে রেখে দিল। আপাতত আমার কাছেই রাখলাম, কাল কাউকে দিয়ে পাঠিয়ে দিব, কেমন? না না, পাঠাতে হবে না, আপনার কাছেই রেখে দিন। আমি লেবু চিপার জিনিস দিয়ে কি করব? খুবই যুক্তিপূর্ণ প্রশ্ন। আসলেই তো লেবু চিপার জিনিস হোক আর সাজগোজের জিনিস হোক, তা রেখে জাংকুক কি করবে? ওর তো কোনো কাজে আসবে না। তে নিজের মাথায় একটা চোট দিল, সব ভুলভাল কথা বলছে। জাংকুককে এটা কোন দুঃখে রাখতে বললো সে? তাহলে পাঠিয়ে দিন। ঠিক আছে, আপনি ক্ষতটা ক্লিন করেছেন? তে পায়ের বুড়ো আঙুলের দিকে তাকালো, সেখানে একটা ব্যান্ডেজ লাগানো। করেছি। গুড, তাহলে রাখছি এখন। ফট করে ফোনটা কেটে গেল। তে মাত্র গুড মর্নিং বলার জন্য মুখ খুলছিল, কিন্তু তার বলতে পারলো না। ফোনটা কান থেকে নামিয়ে ফোনের দিকে তাকিয়ে বলল, কি ভেবে রসগোল্লা নাম দিলাম? এত রসকস কোনোটাই নেই। জাংকুক বাড়ি ফিরল সন্ধ্যা 7টার পর। বাড়িতে ঢুকলো তের আইল্যাশ কার্লার হাতে নিয়ে। বাড়িতে ঢুকেই গয়ুনের গলা শুনতে পেলেন। তিনি সোফায় বসে পান চিবোচ্ছেন আর সামনে ফ্লোরে বসে থাকা তাদের কাজের লোককে ধমকাচ্ছেন। জাংকুক হাতের জিনিসটা সোফায় রেখে জিনের পাশে বসলো। মেজাজ খারাপ নাকি আমার দাদি জানের? গয়ুন সামনে তাদের কাজের মেয়েটাকে দেখিয়ে বলল, দেখিস না, একটা কাজও ঠিক করে করতে পারে না। এতদিন আমার কাছ থেকে কিচ্ছু শিখলো না। জাংকুক মেয়েটার দিকে তাকিয়ে দেখলো, মেয়েটা ফ্লোরে বসে টি টেবিলের উপরে একটা ডালায় চাল নাড়াচাড়া করছে। আর কদিন পর বাড়িতে বিয়ে, এখনো চালগুলো বেঁচে রাখা হলো না। তোর মা চাচির কোনো হুঁশ আছে এই ব্যাপারে? তারা শাড়ির আঁচল ধরে ঘুরে বেড়াচ্ছে। চাল তো কিনে আনা যাবে, এসব চাল বাঁচতে হয় না। তুইও তোর মা চাচিদের মতো হয়েছিস, নতুন বয়সে বাজারের চাল খাবে? এগুলো তো আমাদের জমির ধান থেকে করা চাল, এরকম চাল বাজারে পাবি? জাংকুক মুচকি হেসে মাথা নেড়ে জানালো সে পাবে না। গয়ুন আরো একবার সামনে বসে চাল খুঁড়তে থাকা তাদের কাজের মেয়েকে তাড়া দিলেন। কাজের মেয়েটা বেজার মুখে বাঁচতে লাগলো। লিসা শাশুড়ির জন্য চা নিয়ে এলেন। শব্দ যেন না হয় এমন ভাবে টেবিলের উপরে রাখলেন চায়ের কাপ। মা,
চা। গয়ন ছোট পুত্রবধূর দিকে একবার নজর দিলেন। গোলগাল সুশ্রী মুখশ্রীতে ঘাম দেখে তার হৃদয় ভরে গেল। বাড়ির বউরা রান্নাঘরে থেকে নিজের হাতে সবার জন্য রান্না করছে, সবাইকে আদর করে খাওয়াচ্ছে। এটাই আল্লাহর রহমত নিয়ে আসে। তার দুই পুত্রবধূর গুণ আছে। বাড়িতে এত কাজের লোক থাকার পরেও তারা নিজের হাতে সবকিছু সামলায়। পুত্রবধূর থেকে চোখ সরিয়ে বললেন, এতক্ষণে চা দেওয়ার সময় হলো তোমাদের? দাও, হাতে তুলে দাও। টেবিলে রেখেছো কোন বুদ্ধিতে? লিসা জলদি হাতে চা নিয়ে বিনয়ের সাথে শাশুড়ির হাতে চায়ের কাপটা প্লেট সহ দিলেন। তোমরা দুজন চা নাস্তা নিয়ে এখানে এসে বসো। হালকা নাস্তা করে তারপর রাতে রান্না করো। আপার আমি ডাইনিং এ নাস্তা করেছি মা, আপনি খান। লিজা এক প্রকার পালিয়ে গেল শাশুড়ির সামনে থেকে। তার শাশুড়ি অনেক ভালো মানুষ। বাড়ির বউদের তিনি অনেক আদরে রাখেন, কিন্তু বউদের দায়িত্ব কর্তব্য পালনে ব্যাঘাত ঘটলে তিনি এক চুলো ছাড় দেন না। গয়ন চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করে ফেললেন। বেশ ভালো চা বানায় তার ছোট পুত্রবধূ। দাদা যান কোথায়? ঘরের ভিতর বই পড়ছে। দাদা জানকে চা দাওনি? দিয়েছি, খাবে বলে মনে হয় না। আর চায়ে চিনি পড়েনি কি না? এই হচ্ছে তো দাদা জানকে চিনি দেওয়ার মূল কারিগর। প্রতিবার চিনি দেওয়ার বিনিময়ে 500 টাকা করে নেয়। এই জন্যই আর শাস্তি হিসেবে চাল বাছার কাজ দিয়েছি। মেয়েটা নড়ে চড়ে বসলো। আজ দাদা জানের চায়ে চিনি দিতে গিয়ে সে ধরা পড়ে যাবে তা ভাবেনি। এখন দাদির রোশানলে পড়েছে সে। আর দাদা জানকে কি শাস্তি দিলে? তার ভাত খাওয়া বন্ধ, শুধু রুটি খাবে। আর সকালে 1 ঘন্টা পার্কে হেঁটে আসবে। জাঙ্কুক হেসে দুই পাশে মাথা নাড়ালো। ওয়াঙ্গে যাও একবেলা অল্প করে ভাত খেত, সেটাও বন্ধ করে দিল গয়ুন। এবার গঙ্গিউকে 3 বেলায় রুটি খেতে হবে। জাঙ্কুক পাশ থেকে আইলেশ কার্লারটা নিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল। সিদ্ধান্ত নিল ফ্রেশ হয়ে তার দাদা জানের ঘরে যাবে। নিশ্চয় বেচারা বইয়ের চাপে কোণঠাসা হয়ে আছে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই আইনের সাথে দেখা। সে নিচে যাচ্ছিল। জাঙ্কুককে দেখে ডেকে বলল, ভাইয়া তোমাকে চাচা জান খুঁজছিল। বাবা এখন কোথায়? স্টাডি রুমে। আচ্ছা। জাঙ্কুক যেতে নিলে আইরিনের নজর পড়ল জাঙ্কুকের হাতের দিকে। তোমার হাতে এটা কি? জাঙ্কুক হাতে থাকা জিনিসটার দিকে তাকিয়ে বলল, এটাতে গাড়িতে ফেলে গেছে, লেবু চিপে এটা দিয়ে। লেবু চিপে? জাঙ্কুক টের কথিত লেবু চিপার জিনিস নিয়ে ঘরে ঢুকে গেল। আইরিন বিস্ময়ে হা করে তাকিয়ে থাকলো জাঙ্কুকের যাওয়ার দিকে।